আজকাল কেউ ভূতে বিশ্বাস করে না। ভূত বলে কিছু আছে নাকি যে বিশ্বাস করবে? ভূত থাকবে না কেন? ভূত অবশ্যই আছে। কি করে নিশ্চিত হচ্ছেন ভূত আছে? আপনি দেখেছেন? অবশ্যই দেখেছি। চোখের সামনে ভূত থাকলে চোখে তো পড়বেই। তাহলে আমরা দেখছি না কেন? বাকি মানুষটা দেখছে না কেন? আহা, আপনার আশেপাশে কি বাঘ আছে? নেই। বাঘ আছে বনে। ধরুন বনে কখনো যাননি, তাই বাঘও দেখতে পারেননি। তাই বলে কি বাঘ নেই? অবশ্যই আছে। ভূতও ঠিক সেরকমই। রাহাত হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারল না। বন্ধুদের নিয়ে এই গ্রামে ট্যুরে এসেছে আজ। শুনেছে এখানে কিছু ঘোরার মতো জায়গা আছে, প্রত্যন্ত অঞ্চল, শহুরে যুগে, তাই প্রকৃত গ্রামের ছোঁয়া পেতেই এখানে আসা। সন্ধ্যা হয়ে এসেছে। কিছুক্ষণ আগে পথের ওই চায়ের দোকানটায় বসেছিল ওরা। দোকানদারটাও ওদেরকে ঝটপট চা ধরিয়ে দিয়ে কোথায় যেন চলে গেছে, আর আসার নাম নেই। অবশ্য এদিকে রাহাতরাও বেকার বসে থাকেনি। বয়াম থেকে নিজেরা বিস্কুট বের করে চায়ে ডুবিয়ে খেতে খেতে আড্ডা দিচ্ছিল ভূত নিয়ে। ছেলে ছোকরাদের আড্ডায় যা হয় আর কি। এমন সময় এসে হাজির হলো একটি লোক। যদিও লোক বললে ভুল হবে, কেননা চেহারা দেখে মনে হয় রাহাতদের মতোই বয়স। ওদের থেকে খানিকটা হয়তো বড় হতে পারে। ঢিলে ঢালা শার্ট প্যান্ট পরায় হঠাৎ দেখায় একটু বেশি বয়স্ক মনে হয়েছিল। তবে তার কথা বলার ধরন সুন্দর, শহুরে মানুষদের মতো বাচনভঙ্গি। আজকাল কেউ ভূতে বিশ্বাস করে না, এই বাক্যটা বলে টুপ করে ওদের আলোচনায় ঢুকে পড়লেন তিনি। রাহাত আর তার বন্ধুরা যে বিরক্ত হয়নি তা কিন্তু নয়, তবে গ্রামের কেউ হঠাৎ ভূতের প্রসঙ্গে আসায় কিছুটা আগ্রহ জন্মালো তাদের মনে। কারণ এদের কাছে ভূতের গল্পের একরকম ভান্ডারি থাকে বলা যায়। সেই থেকে ভূত নিয়ে কথা দেওয়া নেওয়া চলছে রাহাত ও সেই মানুষটার মধ্যে। জানা গেল লোকটার নাম বিশ্বজিৎ। রাহাত তাকে তাচ্ছিল্যের স্বরে বলল, তা বলুন দেখি কেমন ভূত দেখেছেন? বলবো? আপনারা শুনতে রাজি আছেন? অবশ্যই, শুনি না আপনার ভূত দেখার অভিজ্ঞতা কেমন। আচ্ছা ঠিক আছে, তাহলে শুনুন। ভূত আছে কি নেই তা নিয়ে তর্ক রয়েছে বিস্তর। এক পক্ষ যদি বলে ভূত আছে, আরেক পক্ষ তেড়ে আসে। তবে আমি নিজে একটা ঘটনা জানি। এই গ্রামেরই এক বাড়ির ঘটনা। বাড়ির বউ রাতের বেলা উঠানে গিয়েছিল কোনো এক কাজে। এ সময় উঠানে থাকা গাছটা থেকে আচমকা কি যেন তার মাথায় এসে পড়ল। এতই জোরে পড়ল যে সে ব্যথায় চিৎকার করে উঠতে ধরেছিল প্রায়, কিন্তু চিৎকার করল না। সে দেখল মাটিতে যেটা পড়ে আছে সেটা আর কিছু নয়, একটা কাটা হাত। এই দেখে তার গলা দিয়ে এবার চিৎকার বেরিয়ে এলো। এই চিৎকারের মাধ্যমেই বাড়ির ভেতর থেকে হুড়মুড় করে বেরিয়ে এলো তার স্বামী। এসে দেখে বউ মাটিতে চোখ উল্টে পড়ে আছে, পাশেই পড়ে আছে একটা কাটা হাত। কিছু বুঝে ওঠার আগেই গাছ থেকে আরো একটা কাটা হাত ধূপ করে পড়ল। তারপর মুহূর্তেই দুটো হাত বাড়ির বিপরীত দুই প্রান্তে আঙুল ভর করে হেঁটে হেঁটে কোথায় যেন হারিয়ে গেল। বিশ্বজিৎ দেখলেন রাহাত আর তার বন্ধুরা হা করে তার দিকে তাকিয়ে আছে। তিনি মুচকি হাসলেন আর বললেন, এ ঘটনা আমার নিজের চোখে দেখা নয়, আমার এক স্যারের মুখে শোনা। তিনি যথেষ্ট শ্রদ্ধেয় মানুষ ছিলেন, জ্ঞানী তো বটেই। জীবনে যা বলেছেন বুঝে শুনে বাস্তবটাই বলেছেন। তিনি বানিয়ে বানিয়ে ভূতের ঘটনা বলবেন এ কথা আমি বিশ্বাস করি না। সে যাই হোক, এটা ছিল সূচনার গল্প। এখন যেটা বলবো সেই ঘটনা আমার নিজের চোখে দেখা। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার ঘটনা শোনার জন্যই তো মুখিয়ে আছি। বিশ্বজিৎ
বলতে শুরু করলেন। এই ঘটনাটা আমি শহরে থাকতে যতজনকে শুনিয়েছিলাম তারা সবাই আমাকে বলেছিল মাঝে মধ্যে একটু গ্রাম থেকে ঘুরে এসো। শহরের ধুলো আর গরমে তোমার মাথাটা গেছে। আর যদি সত্যি গ্রামে এমন কিছু দেখে থাকো তাহলে বলতে হচ্ছে তোমার গ্রামে এই শহরের চেয়েও ধুলো আর গরম বেশি। সে যাই হোক, মানুষের তুচ্ছ তাচ্ছিলের কথা বাদ দেই। আমার ধারণা বয়সে যুবক হলেও যুক্তি বিচার করার মতো কাণ্ডজ্ঞান আপনাদের রয়েছে। সেই আশ্বাস নিয়ে আপনাদেরকে ঘটনাটা শোনাচ্ছি। তখন আমি স্কুলে পড়ি। একদিন ক্লাসের ছেলেপেলেরা এসে বলল, সামনেই তো গান বাজনার আয়োজন হবে, তুই কিছু দিবি নাকি? গলা জাতের হোক বা না হোক, তখন আমার গানের খুব শখ, না বলার প্রশ্নই আসে না। সহপাঠীরা বলল অংশ নিতে হলে মিজান স্যারের কাছে গিয়ে নাম লিখতে হবে। ভালো কথা, আমরা চলে গেলাম স্যারের কাছে। মিজান স্যার দেখলেন ক্লাসের 30 জন ছেলের 15 জনই গান আর নাচে নাম লেখাতে চাইছে। অবস্থা দেখে তিনি চোখ মুখ কুঁচকে বললেন, শুধু গান আর নাচ, আর কিছু পারিস না বুঝি? অন্তত একটা দুটো মঞ্চ নাটক তো করতে পারিস। যা, আগে তোদের লোকনাথ স্যারের কাছে যা, এরপর কে কে নাটকে থাকবি সেই নামগুলো আমাকে দিবি। উত্তম প্রস্তাব। নাটকের কথা আগে কেন কারো মাথায় আসেনি এই ভেবে অবাক হলাম। কয়েকজন মিলে নাটক করব, এর মধ্যে একটা উত্তেজনা আছে। তাই 15 জনের মধ্যে এবার 10 জনই ছুটলাম লোকনাথ স্যারের কাছে। স্যার আবার এইসবের আয়োজনে বেশ পারদর্শী, কিন্তু সারা স্কুল খুঁজেও স্যারের কোনো দেখা পেলাম না। পরে জানলাম লোকনাথ স্যার নাকি 3 দিন ধরে স্কুলে আসেননি, বেজায় অসুস্থ। অনুষ্ঠান শুরুর মাত্র 1 সপ্তাহখানেক বাকি। এর মধ্যে কিছু একটা না করতে পারলে অংশই নেওয়া হবে না। তাই ঠিকানা নিয়ে দলবল বেঁধে সোজা স্যারের বাড়িতে ছুটলাম। গিয়ে দেখি কোনো রকম একটা মাটির বাড়ি দাঁড়িয়ে আছে, চারপাশে আগাছার জঙ্গল। উঠানে দাঁড়িয়ে গলা চড়িয়ে স্যার স্যার বলে ডাকতে থাকলাম। কয়েকবার ডাকার পর ভেতর থেকে ক্ষীণ সারা ভেসে এলো। জানালেন দরজা খোলা আছে। ভেতরে ঢুকেই আটকে উঠলাম। লোকনাথ স্যার শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে, মুখে দাড়ি গোফের জঙ্গল, চোখ কোটরে ঢুকে গেছে। দেয়ালে হেলান দিয়ে বিছানায় বসে আছেন তিনি। আমি বললাম, স্যার, আপনার শরীরের এ কি অবস্থা? কোনো মতে মুখে একটু হাসি আনলেন লোকনাথ স্যার। তারপর বললেন, পানিটা বড্ড বেড়েছে, একটু সুস্থ মনে হলে আবার স্কুলে আসব। তা তোরা হঠাৎ কি মনে করি? যাই হোক, বস, ওখানটায় পাটি আছে, বিছিয়ে সবাই বসে পড়। একবার ভাবলাম নাটকের কথা বলবো কি বলবো না, কারণ অসুস্থ মানুষ। সবাই মুখ চাওয়াচাওয়ি করলাম। লোকনাথ স্যার আমাদের ইতস্তত ভাব বুঝতে পারলেন। বললেন, কি রে, এত ভাবছিস কি? বলে ফেল, কিছু দরকার কি সেটা আমায় বল। স্যারের জোড়াজড়িতে শেষ পর্যন্ত বলেই ফেললাম আমাদের এখানে আসার উদ্দেশ্য। লোকনাথ স্যার দাঁত বের করে হাসলেন। তিনি বললেন, সেটা আগে বলবি তো, এত দ্বিধার কি আছে? নে, এখনই শুরু করা যাক। তোদের ছোটখাটো একটা ব্রিফিং দেই। স্যার আমাদের মঞ্চনাটকের প্রাথমিক একটা ধারণা দিলেন, কারণ এর আগে শুধু দেখেছি, কখনো অংশ নেওয়া হয়নি। এই প্রথমবার এমন কিছু করতে যাচ্ছি আমরা। স্যার আমাদের 10 জনকে দুটো দলে ভাগ করলেন। তার কাছে গল্প আগেই ছিল, তিনি ছোট দেখে দুটো গল্প বাছাই করে দিলেন, নাটকের জন্য খসড়া করালেন। অসুস্থ অবস্থায় আমাদের বলে বলে যতটা করানো যায় আর কি। পরের দিন থেকে রিহার্সাল শুরু। স্কুল ছুটির পর টানা পুরো সপ্তাহ আমরা স্যারের বাড়িতে গিয়ে রিহার্সাল করলাম। এর মধ্যে কিছুটা সুস্থ হতে ধরলেন স্যার, তবে স্কুলে যাননি।
শেষ দিন স্যারকে বললাম, স্যার আমাদের নাটক দেখার জন্য আপনাকে কিন্তু উপস্থিত থাকতেই হবে। দেখি রে, আমার যে অবস্থা, যেতে পারবো কিনা সেটাই তো জানি না। না স্যার, দরকার হলে আমরা এসে নিয়ে যাব। আমাদের প্রথম মঞ্চ নাটক, আপনি না থাকলে কিভাবে হয় বলুন? লোকনাথ স্যার ক্লান্তভাবে হেসে বললেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাব তোদের নাটক দেখতে। এবার খুশি তো? তোদের কষ্ট করে আসতে হবে না, আমি যাব, সমস্যা নেই। তবু যদি দরকার মনে হয় আমাদের খবর পাঠাবেন, আমরা চট করে এসে আপনাকে নিয়ে যাব। স্যার সায় দিলেন, আমরাও খুশি মনে ফিরে এলাম। পরদিন অনুষ্ঠান। মঞ্চে ওঠার আগেই এক দফা রিহার্সেল সেরে নিলাম। এর মধ্যে আর কোনো কিছু খেয়াল করার সুযোগ ছিল না। অনুষ্ঠানে আমাদের দলকে ডাকা হলো প্রায় শুরুর দিকে। মঞ্চে উঠতে যাওয়ার আগে একবার চারপাশে চোখ বুলিয়ে নিলাম স্যার এসেছেন কিনা। ভেবেছিলাম অসুস্থ শরীর, এলেও হয়তো আসতে আরো দেরি হবে। কিন্তু অবাক হয়ে দেখি একদম সামনের সারির সিটে লোকনাথ স্যার স্বয়ং বসে আছেন। আমাদের খুশি আর দেখে কে। ধূপধাপ মঞ্চে উঠে গেলাম। দুই দলের নাটকই বেশ হাততালি পেল। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। মূল রহস্য দেখা দিল এরপর। মঞ্চ থেকে নেমে আমরা ছুটে গেলাম লোকনাথ স্যারের সাথে দেখা করতে। স্যারের মুখে একবার শুনতে চাই কেমন হলো আমাদের পারফরমেন্স। কিন্তু গিয়ে দেখি স্যার নেই। কে একজন বলল স্যার নাকি শরীর খারাপ বলে নাটক শেষ হওয়ার পরপরই চলে গেছেন। আমরা ভাবলাম স্যারের বুঝি শরীর বড্ড খারাপ করেছে, এতদূর কষ্ট করে এসেছেন আমাদের জন্য। সিদ্ধান্ত নিলাম অনুষ্ঠান শেষ হলে আমরা স্যারের বাড়িতে যাব তাকে দেখতে। যেই কথা সেই কাজ, সব শেষ করে রওনা দিলাম। স্যারের বাড়িতে পৌঁছে দেখি সেখানে বেশ কিছু মানুষের আনাগোনা। অবাক হলাম এই ভেবে স্যারের তেমন আত্মীয় স্বজন এখানে আসে না বলেই শুনেছি। তবু হয়তো এসেছে কোনো কারণে। উঠানে দাঁড়িয়ে ভ্যাবলার মতো তাকিয়ে আছি। এ সময় দরজার কাছে একজন বলে উঠল, কি চাই? আমরা জানালাম লোকনাথ স্যারকে দেখতে এসেছি। তিনি আজ স্কুলের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন, তারপর হঠাৎ শরীর বেশি খারাপ বলে চলে এলেন, তাই আমরা স্যারকে দেখতে এলাম। আমাদের কথা শুনে বাড়ির সামনে থাকা মানুষগুলো একে অপরের দিকে অবাক হয়ে তাকালো। তাদের এই আচরণে অবাক হলাম আমরা। একটু পর দরজার কাছে থাকা লোকটা যা জানালো তা শুনে আর হিম হয়ে গেল আমাদের সবার। জানতে পারলাম লোকনাথ স্যার মারা গেছেন, তাও আবার গত রাতেই। আমরা যখন তাকে রেখে ফিরে গিয়েছিলাম তার কিছু সময় পরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রথমে ভাবলাম মানুষগুলো কি মজা করছে নাকি সময়টা ভুল বলল। বিশ্বাস হলো না তাদের কথা, কিন্তু পরের কথায় বুঝতে পারলাম মানুষগুলো মোটেও মজা করছে না। গত রাতে মারা যাওয়ার পর লোকনাথ স্যারের ইতিমধ্যে সৎকারও হয়ে গেছে। স্কুল বেশ দূরে হওয়ায় খবরটা ওখানের কেউ জানেনি, তবে জানানোর জন্য লোক পাঠানোর চিন্তা চলছিল। এসব কথা শুনে আমরা নড়ার শক্তিও হারিয়ে ফেললাম। স্কুলে আমাদের সামনে তাহলে ওটা কে ছিল? আমাদেরকে দেওয়া কথা রাখতেই কি মৃত্যুর পরও স্যার ওখানে উপস্থিত থেকেছিলেন? এসবের কোনো উত্তর আমার কাছে নেই। তবে হ্যাঁ, একটা বিষয় জেনেছিলাম, এ ব্যাপারে ওটাই আমার প্রথমবার জানা। আর সেই বিষয়টা বলার জন্যই এই গল্পের অবতারণা। সেটা হচ্ছে ভুল ভুলাইয়ার মাঠ। এ সময় রাহাত প্রশ্ন করে বসল, ভুল ভুলাইয়ার মাঠ? এটা আবার কি? এখানে ওই মাঠের কি সম্পর্ক? আপাত দৃষ্টিতে কোনো সম্পর্ক নেই বলেই মনে হচ্ছে, কিন্তু এই মাঠের কথা শোনার পরেই বুঝতে পেরেছিলাম সম্পর্ক ঠিক কতটা জটিল। ভুলভুলাইয়ার মাঠ আমাদের গ্রামের এক ভয়ানক জায়গা। দেখতে সাধারণ এক মাঠই, তবে বিশাল বড়। এই মাঠের নাম ভুলভুলাইয়া কেন জানেন?
কারণ এই মাঠ ভুলভুলাইয়ার মতোই গোলমেলে। সেখানে একবার কেউ পা রাখলে আর ফিরে আসতে পারে না, হারিয়ে যায়। এমনকি ফিরে এলেও তারা আত্মারা কোনো নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। সত্যি বলতে এই মাঠে এতটাই রহস্যজনক যে একে নিয়ে চিন্তা করে কিছু বলার উপায় নেই। বলেন কি, ওই মাঠ এতই ভয়ানক? হ্যাঁ, যতটুকু শুনেছিলাম একবার লোকনাথ স্যার নিতান্তই দুর্ঘটনাবশত এক কুকুরের তাড়া খেয়ে ওই মাঠ পেরিয়ে চলে এসেছিলেন। আসার পর তার খেয়াল হয় ওই মাঠের কথা। তবে বেশ কিছুদিন কোনো সমস্যা হয়নি, তাই হাঁপ ছেড়ে বেঁচেছিলেন। কিন্তু কিছুদিন পরই তার হাঁপানির রোগটা বাড়তে শুরু করে। এরপরের ঘটনা তো আপনারা শুনলেন। এখন তো দেখছি আসলেই মাঠের সাথে এর সংযোগ রয়েছে। আর কোনো গল্প আছে ওই মাঠের? আছে তো, আমার পরের ঘটনাগুলো সরাসরি এই মাঠকে কেন্দ্র করেই। বাহ, তাই নাকি? বলুন বলুন, শুনি কি আছে সেই মাঠে। বিশ্বজিৎ শুরু করলেন দ্বিতীয় গল্প। বছরখানেক পরের ঘটনা। এটা আমার ছোট ভাই রঞ্জিতের সঙ্গে ঘটেছিল। ওর মুখ থেকেই শোনা, আমি আমার মতো করে বলছি। রঞ্জিতও তখন স্কুলে পড়ে, তবে আমার চেয়ে বেশ ডান পিঠে দুরন্ত। সুযোগ পেলেই তার খেলাধুলা করা চাই, সেটা দিন হোক বা রাত। এমনই এক রাতের কথা। রঞ্জিতের এক বন্ধু রুস্তম, সে রাতে বাড়ির উঠানে এসে রঞ্জিতকে ডাকলো। এমনটা প্রায়ই হয়, রাত বিরেতে খেলতে বেরোয় তারা। আমাদের পাড়ার ভেতর আরেকটা মাঠ ছিল, আশেপাশে বাড়ি আর মাঝে একটা মাঠ। এমনও হতো যে সন্ধ্যার সময়ও মাঠে লোকজন বসে আছে, হাঁটাহাঁটি করছে অথবা গল্প করছে। অনেক বাচ্চা কাচ্চাই সেখানে হই হুল্লোড় করত, তাই সেখানে খেলতে বাধা নেই। রুস্তমের ডাকে রঞ্জিত সে রাতে খেলতে গেল। আকাশে বড় চাঁদ, আশপাশ পরিষ্কার দেখা যায়। রুস্তম ডাক দিয়ে আগে চলে গিয়েছে, পরে রঞ্জিত বেরিয়ে যায়। সত্যি বলতে রুস্তমকে আমি সে সময় দেখিনি, কেবল ওর ডাক শুনেছি। রঞ্জিত কেবল ডাক শুনেই বেরিয়েছিল। এখন মাঠে কি হলো সেটা বলি। রঞ্জিত গিয়ে দেখলো সারা মাঠে তখন কেউ নেই। নিরিবিলি মাঠে কেবল রুস্তম আপন মনে চক্কর দিচ্ছে, আক্ষরিক অর্থেই চক্কর দিচ্ছে, গোল হয়ে ঘুরছে সমানে। রঞ্জিত তো অবাক, এ আবার হলো কি, নতুন খেলা নাকি? রঞ্জিত কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কিরে কি করছিস? এই প্রশ্ন করা মাত্র রুস্তম থেমে গেল। তারপর হাঁটতে শুরু করলো মাঠের উল্টো পাশে। রঞ্জিত আরো অবাক হয়ে কতক্ষণ তাকিয়ে থাকলো। তারপর রুস্তমকে ডাকতে ডাকতে সেও পিছু নিল। আসলে পিছু নেওয়াটাই হলো ভুল, কিন্তু না নিয়ে উপায় কি? রঞ্জিত নিজেও বুঝতে পারেনি রুস্তম কি করতে চাইছে বা কোথায় যাচ্ছে। পিছু নিয়ে চলতে চলতে রুস্তম মাঠ পেরিয়ে সামনের কিছু বাড়ি পেরিয়ে গেল। তারপর এলো একটা ঝোপঝাড়ের জঙ্গল, সেটাও পাড়িয়ে গেল রুস্তম। রঞ্জিতের এ সময় জেদ চেপে বসল। রুস্তম কোনো কথাও বলছে না, তাহলে সে যাচ্ছে কোথায়? এটা রঞ্জিত দেখেই ছাড়বে। সেও আর কিছু না বলে পিছু পিছু চলতে লাগলো। রুস্তম এক পর্যায়ে গিয়ে থামলো একটা ফাঁকা জায়গার সামনে। রঞ্জিতের মনে হলো এটাও একটা মাঠ। কিনারায় দাঁড়িয়ে সে খেয়াল করে দেখলো মাঠের ভেতর একটা অংশে বসে আছে কেউ একজন। একটা ছেলে, তাও আবার একটা হাত মাটিতে ডুবিয়ে। চাঁদের ফকফকে আলোয় চিনতে অসুবিধা হলো না। আরো নিশ্চিত করার জন্য ওই ছেলেটার মুখ থেকে ভেসে এলো রঞ্জিতের নাম। মাঠের ভেতর ওটা আর কেউ নয়, রুস্তম। হট করে পাশে তাকালো রঞ্জিত, পেছনে তাকালো, চারদিকে তাকিয়ে দেখলো না, কেউ নেই। এতক্ষণ ও যে রুস্তমের সাথে এখানে এসেছে, যে একটু আগেও ওর পাশেই দাঁড়িয়েছিল, সেই রুস্তম ওর ধারের কাছেও নেই। বরং রুস্তমের মতোই একজন ওই মাঠের ভেতর
মাটিতে হাত ডুবিয়ে বসে আছে। রঞ্জিত বুঝে উঠতে পারল না রুস্তম কি কোনোভাবে খুব দ্রুত মাঠের ভেতর চলে গেছে, নাকি রুস্তম ওখানেই ছিল এতক্ষণ। তাহলে রঞ্জিত কার সাথে এখানে এলো? আসল রুস্তম কোনটা? তালগোল পাকিয়ে গেল রঞ্জিতের, তবে হুঁশ হারালো না। ওদিকে রুস্তম গলা চড়িয়ে জানালো ও নাকি মাটির নিচে কি একটা খুঁজে পেয়েছে, ওটাই টেনে তোলার চেষ্টা করছে। অন্তত গলার স্বর শুনে রঞ্জিতের মনে হলো ওটাই আসল রুস্তম। যার সঙ্গে ও এখানে এসেছে সেটা আদতেই রুস্তম ছিল কিনা তা নিয়ে বেজায় সন্দেহে পড়ে গেল। হয়তো এটা ছিল একটা ফাঁদ। এতক্ষণে রঞ্জিত বুঝতে পেরেছে এই মাঠ ভুলভুলাইয়ার মাঠ। অজানা এক আকর্ষণ ওর মধ্যে কাজ করছে। মাঠ যেন ওকে টেনে নিতে চাইছে। কিন্তু রঞ্জিত ততদিনে এই মাঠের ব্যাপারে শুনেছিল, এখানে পা দেওয়া মানেই বিপদ। তাই রঞ্জিত মাঠের গণ্ডিতে পা না দিয়ে বরং চেঁচিয়ে রুস্তমকে বলল, ওখানে বোকার মতো কি খুঁজে বেড়াচ্ছিস? জানিস না এটা কিসের মাঠ? তাড়াতাড়ি চলে আয় হাতারাম। কিন্তু কে শোনে কার কথা? রুস্তম উল্টো বলে চলল। রঞ্জিতের জন্য অপেক্ষা করতে গিয়ে কে যেন মনের ভেতর বলে উঠেছিল এই মাঠে এলেই মূল্যবান কিছু মিলবে। কথাটা এই এতবার মাথার ভেতর বেজেছে যে রুস্তম ঘোরের মধ্যে চলে গিয়েছিল। তারপর এখানে এসে সত্যি ওর মনে হলো মাটির এই অংশে কিছু একটা আছে। ওকে নরম বালির ভেতর হাত ঢোকাতে বলছে। বালির ভেতর হাত ঢোকাতেই রুস্তমের মনে হলো কি যেন একটা সেখানে পোতা আছে। জিনিসটা নরম আর ঠান্ডা। রুস্তম বুঝতে চাইছিল জিনিসটা কি, তাই সে তার হাত যতটা সম্ভব টান টান করেছিল। বালির গভীরতায় রুস্তমের আঙুল কোনো মতে জিনিসটাকে স্পর্শ করতে পারছিল। তখন নরম আর ফোলা ফোলা কিছু একটা। রুস্তম জিনিসটা ধরে টেনে বের করে নিয়ে আসতে চাইল, কিন্তু সেটা বারবার ছুটে যাচ্ছিল হাত থেকে। বালির ভেতর থেকে হাত বের করে আনার পর রুস্তম দেখল আঙুলের সাথে কয়েকটা চুল আটকে আছে। চুলগুলো ময়লা হয়ে গেলেও রুস্তম আন্দাজ করতে পেরেছিল ওগুলো কোনো মেয়ের চুল। আরো কয়েকবার হাত ঢুকিয়ে ওখানে যে জিনিসটা পোতা আছে তা ছোঁয়ার চেষ্টা করল, কিন্তু অনেক চেষ্টা করেও আর খুঁজে পাচ্ছিল না রুস্তম। হার মেনে ফিরে যাবে কিনা এই ভাবতে ভাবতে আবারও সে বালির ভেতর হাত ডোবালো। এবার মনে হলো কিছু একটা স্পর্শ করতে পেরেছে, খুব হালকা। মনে হলো যেন একটা ছোট মাছ ওর আঙুলের মধ্যে নাড়াচাড়া করছে। এই পর্যন্ত বলার পরই হঠাৎ রুস্তমের হাত হুট করে অনেকটা ঢুকে গেল বালির ভেতর। রঞ্জিত ভয় পেয়ে গেল, চেঁচিয়ে ডাকলো রুস্তমকে। ইচ্ছে করছে মাঠের ভেতর ছুটে গিয়ে ওকে ধরে আনতে, কিন্তু ভয় হচ্ছে ওর নিজেরও। রুস্তম চেঁচিয়ে বলল, হঠাৎ করে বালির ভেতর কিছু একটা শক্ত করে ওর হাত চেপে ধরেছে। টেনে হাত বের করে আনার চেষ্টা করছে, কিন্তু পারছে না। দেখতে দেখতে পুরো হাতটা কাঁধ পর্যন্ত ডুবে গেল। রুস্তম চিৎকার করে আবারও বলতে চাইলো বাঁচাতে। রঞ্জিত এবার পা বাড়িয়েছিল এগোনোর জন্য, কিন্তু রুস্তমের চিৎকার শেষ হলো না। রঞ্জিতের এগোনো হলো না। চোখের পলকে রুস্তমের আস্ত শরীরটা ডুবে গেল বালির ভেতর। রুস্তম নেই। সমান স্বাভাবিক বালু আর মাটি পড়ে আছে সেখানে। রঞ্জিত কতক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর চেঁচিয়ে ডাকতে শুরু করলো রুস্তমের নাম ধরে, কিন্তু কোনো সাড়া নেই। ডেকে যে লাভ নেই তা রঞ্জিত খুব ভালো করেই বুঝতে পারল। ভয়ে এক ছুটে তখন পালিয়ে এসেছিল রঞ্জিত। সে রাতের পর থেকে রুস্তম আর কোনোদিনও ফিরে আসে। বিশ্বজিৎ থামলেন। রাহাত ও তার বন্ধুদের মধ্যে গুঞ্জন উঠল। রাহাত প্রশ্ন করল, প্রথম ঘটনাটায় মাঠের ব্যাপারটা আহামরি মনে না হলেও এই গল্পে রীতিমতো ভয়ানক মনে হচ্ছে। তখন ভেবেছিলাম
আপনার লোকনাথ স্যারের ঘটনা কাকতালীয়, কিন্তু এখন দেখছি ঘটনা ভিন্ন। হ্যাঁ, মাঠের ঘটনা এখানেই শেষ নয়, আরো আছে। বলেন কি? আর কি ভয়ানক ঘটনা বাকি? এতক্ষণ মাঠ নিয়ে আরেকজনের বিবরণ শুনলে, আমারটা তো এখনো বলিনি। ভুল ভুলাইয়ার মাঠ নিয়ে আপনারও অভিজ্ঞতা আছে নাকি? তাহলে বলে ফেলুন, এটাই তো চাই। আমার ধারণা এবার আসল রহস্য খোলাসা করবেন আপনি। বিশ্বজিৎ মুচকি হাসলেন, তারপর গল্প শুরু করলেন। এই ঘটনা যে সময়ের, তখন আমি আপনাদের মতো ইউনিভার্সিটিতে পড়ি। সেবার সারা সপ্তাহ ধরে কালবৈশাখীর ঝড় হওয়ার আশঙ্কা জানানো হচ্ছিল রেডিওর খবরে। সেদিন সকাল থেকেই বেশ হাওয়া উঠেছিল। সারাটা দিন এই ঝড়ো বাতাস চলল, যদিও বৃষ্টির দেখা মেলেনি তখন। আমি, দুলাল আর নিজাম, তিন বন্ধু অভ্যাস মতো বিকালের দিকে হরির চায়ের দোকানে এসে বসলাম। হরির দোকানের মজার ব্যাপার হচ্ছে, দোকান খোলা পড়ে থাকে, কিন্তু হরিকে দেখা যায় খুবই কম। যদিও বা দোকানে তাকে একটু পাওয়া গেছে, দেখা গেল একটা দুটো চা বানিয়ে দিয়ে আবার কোথায় যেন উধাও হয়ে যায় সে। মানুষ হরির দোকানে চা নাস্তা খেয়ে টাকা রেখেই চলে যায়, আর আমরা তো নিয়মিত কাস্টমার। হরি না থাকলে নিজেরাই চা বানিয়ে খেতে শুরু করি, বসে বসে আড্ডা মারি। সেদিনও একই কাজ করছিলাম। ঝড়ের আশঙ্কায় সম্ভবত দোকানে আমরা বাদে মানুষ তেমন ছিল না। অনেকেই সন্ধ্যার আগে কাজ সেরে বাড়ির দিকে ছুটছিল। আমরা এদিকে আড্ডায় মনোযোগ দিলাম। সন্ধ্যা হয়ে এলো কিছুক্ষণের মধ্যেই। হঠাৎ কোত্থেকে কে যেন আমাদের পায়ের কাছে এসে দড়াম করে পড়ল। স্বভাবতই চমকে উঠলাম। দেখি টলতে টলতে উঠে দাঁড়াচ্ছে এক কিশোর। খেয়াল করলাম বাইরে খুবই সামান্য বৃষ্টি ইতিমধ্যে হয়ে আবার থেমেও গেছে। সামান্য হওয়ায় গল্পগুজবের মধ্যে হয়তো আমরা খেয়ালই করিনি। দুলাল ছেলেটাকে ধরে বলল, কি ব্যাপার? কি হইছে তোমার? হাঁপাইতেছো কেন? ছেলেটাও হড়বড় করে বলল, আব্বা বড় বিপদে পড়ছে, আপনারা আমার আব্বারে বাঁচান। ছেলেটার কথার ধরনে আমরা পরিষ্কার বুঝতে পারলাম না কি হয়েছে ওর বাবার। দুলাল এবার জিজ্ঞেস করল, কেন, কি হইছে? তোমার আব্বা কই? এরপর ছেলেটা যা জানালো তা শুনে বেশ অবাক হলাম। ছেলেটার নাম সজীব। সে তার বাবার সাথে গরু চড়াতে গিয়েছিল। বেশ কয়েকটা গরু তাদের। প্রতিদিনই একই জায়গায় গরু চড়ায় তারা। এমনও হয়েছে বাবা আব্দুল করিম না গেলে সজীব একাই গরুগুলো চড়িয়ে বেড়ায় সেখানে। কিন্তু আজ কিভাবে যেন সবকিছুর ব্যতিক্রম ঘটল। শুরুতে সবকিছু ঠিকই ছিল, এক পর্যায়ে হঠাৎ গরুগুলো কেমন পাগলের মতো ডাকাডাকি করে ছুটতে আরম্ভ করলো। তাও আবার ছুটলো একই দিকে, সবগুলো একই সঙ্গে। আব্দুল করিম আর সজীবও সেগুলোকে ধরার জন্য দৌড় দিল, কিন্তু কোনোভাবেই পেরে উঠল না। এদিকে আব্দুল করিমও হাল ছাড়লেন না, ছুটতে থাকলেন। পেছনে ঘুরে ছেলেকে বললেন, তুই আইতে থাক, আমি আগে দেখতাছি। আব্দুল করিম গরুগুলোর পিছু নিয়ে দ্রুত সামনে এগিয়ে গেলেন। সজীব কিছুটা পিছিয়ে ছিল, তবু দূর থেকে আব্দুল করিমের গতিপথ দেখতে অসুবিধা হচ্ছিল না। বাবাকে যেদিকে যেতে দেখছে, হাঁপাতে হাঁপাতে সজীব সেখানে এসে দাঁড়ালো। দেখলো সামনেই বিশাল মাঠ, আর তার মাঝখানে গরুগুলো এসে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল করিম গরুগুলো ধরে টানাটানি করছেন, কিন্তু নড়াতে পারছেন না। গরুগুলো যেন পণ করেছে ওখানেই ঘাটে গেড়ে থাকবে। সজীবও মাঠের ভেতর পা বাড়াতে যাবে, এমন সময় আব্দুল করিম সাবধান করলেন, আসিস না, আমি ভুল কইরা ফেলছি, আগে খেয়াল করি নাই, এটা ভুলভুলাইয়ার মাঠ, দূরে যা, ভুলেও মাঠে পা দিবি না। হাত নাড়িয়ে দ্রুত ছেলেকে পিছিয়ে যেতে বললেন আব্দুল করিম। সজীব ভয় পেয়ে গেল,
সেই ভয় আরো বাড়লো যখন দেখলো আচমকা গরুগুলো আবারও জোরে জোরে ডাকতে শুরু করেছে আর উন্মাদের মতো ছুটছে, এলোমেলো হয়ে চক্কর দিচ্ছে পুরো মাঠ জুড়ে। আব্দুল করিম হতভম্ব হয়ে মাঠের মাঝখানে দাঁড়িয়ে রইলেন। সজীব দেখল গরুগুলো এবার পাগলা ঘোড়ার মতো দাপিয়ে বেড়াতে শুরু করেছে। ধুলো উড়ছে মাঠের মধ্যে। দেখতে দেখতেই চারপাশ ধূলিঝড়ে ধূসরিত হয়ে গেল। গরুগুলো এক ফাঁকে বেরিয়ে গেল মাঠ থেকে, কিন্তু ধুলো কমে আসতেই সজীব দেখল মাঠের মধ্যে তার বাবা নেই। আব্দুল করিম যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। তখন প্রায় সন্ধ্যা। সজীব দ্রুত ছুটে এসেছে সেখান থেকে। আমাদের দেখতে পেয়ে এখানে সাহায্য চাইছে। ভুলভুলাইয়া মাঠ সম্পর্কে ততদিনে আমরা অনেক কিছুই শুনেছি, কিন্তু আমরা তখন আর ছোট নেই, আপনাদের মতোই যুবক। কৌতূহল আর রোমাঞ্চের আগ্রহ বরাবরই বেশি। তার উপর একটা বাচ্চা ছেলে তার বাবাকে বাঁচানোর জন্য সাহায্য চাইছে। ওই বয়সে মানুষ এসব ব্যাপারে এত কিছু না ভেবে কোমর বেঁধে নেমে পড়ে। আমরাও তাই করলাম। নিজাম একবার গাইগুই করলো বটে, কিন্তু দুলাল আর আমি ওকে একরকম জোর করেই সঙ্গে নিলাম। একবার ভাবলাম আরো কিছু লোক ডেকে একসঙ্গে যাব কিনা, আবার পরক্ষণেই ভাবলাম এই ঝড় বাদলের রাতে, তাও আবার ভুলভুলিয়ার মাঠে কে আমাদের সঙ্গে যেতে রাজি হবে? ওদিকে ছেলেটার বাবা যদি কোনো বড় বিপদে পড়ে থাকে, তাহলে আমাদের দেরি করাটাও ঠিক হবে না। তাই ছেলেটাকে নিয়ে আমরা কেবল তিনজনই ছুটলাম। কিন্তু কাজটা যে কত বড় বোকামি ছিল তা পরবর্তীতে হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। চলার পথে দুলাল রীতিমতো মশকরা করা শুরু করলো। ওর কাজই এটা, যে কোনো পরিস্থিতিতে মজা করা। একরকম বদ অভ্যাসে পরিণত হয়েছে। এই যে কিশোর ছেলেটার বাবার বিপদ, দুলাল কিন্তু সেটা জানে, অথচ এর মধ্যেও সে ভাবছে গিয়ে দেখবে শেষ পর্যন্ত আহামরি কিছুই না। সজীব ছেলেটা হয় উল্টো পাল্টা দেখেছে, নয়তো ডাহা মিথ্যা বলছে, কিংবা এরকমও হতে পারে গিয়ে দেখবে আব্দুল করিমের সত্যি বিপদ, কিন্তু সেই বিপদ নিতান্তই তুচ্ছ। হয়তো দেখা যাবে বেচারা গাছে উঠেছে আর নামতে পারছে না। দুলালের ভাষ্যমতে ব্যাপারটা এমন যে এরকম ঘটনা সে অহরহই দেখে। এতই যখন জানিস সবকিছু, তাহলে ওখানে শুধু শুধু যাচ্ছিস কেন? দুলাল খ্যাক খ্যাক করে হেসে উঠল, তারপর বলল, আরে এইটার মধ্যে একটা অ্যাডভেঞ্চার আছে তো, এইটা আমি মিস দেবো কেমনে? তাছাড়া ওই জায়গায় এমনিতেও যাওয়া হয় না, আজকে একটা উপলক্ষ পাওয়া গেছে, এইটারে হাত ছাড়া করা উচিত না। আবহাওয়া দেখছো, এর মধ্যে দারুণ একটা অ্যাডভেঞ্চার হইব, দারুণ অ্যাডভেঞ্চার। দুলাল লেখাপড়ায় লবডঙ্কা, ছোটবেলায় মোক্ষম এক ইংরেজি শব্দ শিখেছে অ্যাডভেঞ্চার। এখন কথায় কথায় সেই একই শব্দ বলে বেড়ায়। সবখানেই তার অ্যাডভেঞ্চার, সব জায়গায় দুরন্তপনা না করলে তার চলে না। এদিকে নিজাম কিন্তু দুলালের মতো নিশ্চিন্তে থাকতে পারছে না, ভয়ে গুটিয়ে আছে। বেচারা আমাদের চাপে পড়ে এই যাত্রায় অংশ নিয়েছে ভেবে এখন খারাপই লাগছে। শুধু নিজাম নয়, আমার নিজের অবস্থাও খুব একটা সুবিধা না। বড় বাতাসে শীত শীত করছে, মনের মধ্যে কেমন ভয় ভয় করছে। এ পরিস্থিতিতে নানা রকম ঘটনা মাথায় আসছে, আমারও ব্যতিক্রম হলো না। এক লোকের কথা শুনেছিলাম, বেশ কয়েক বছর সে কাটিয়েছিল মাটির নিচে, ম্যানহোলে শহরের পানির পাইপ আর ড্রেনের লাইন মেরামতের কাজে। হঠাৎ একদিন সে চাকরিটা ছেড়ে দিল। এমন না যে কাজটা তার আর ভালো লাগছে না কিংবা কোনো ঝামেলা হয়েছে, সমস্যা ছিল পুরোপুরি ভিন্ন। সেই লোকের এক সহকর্মী জানায়, একদিন ওই লোক স্বাভাবিকভাবেই ম্যানহোলে গিয়ে ঢুকেছিল, ঝাড়া আধা ঘন্টা পর বেরিয়ে আসে সেখান থেকে। সহকর্মী দেখে লোকটার মুখ সাদা কাগজের মতো হয়ে আছে, চুলগুলোয় যেন বরফ জমে আছে, চোখের তারা কাঁপছে ক্রমাগত।
ঠোঁট ফ্যাকাশে হয়ে আছে। সেই যে ওখান থেকে বেরিয়ে পানি খেতে শুরু করলো, এই পানি খেতে খেতেই একদিনের মাথায় মারা গেল লোকটা। এর মধ্যে তার সহকর্মী জানার চেষ্টা করেছিল অনেকবার কি দেখেছিল সে মাটির নিচে। জবাবে লোকটা সহকর্মীকে পাল্টা প্রশ্ন করেছিল। সারা গায়ে অসংখ্য চোখ দিয়ে ভরা, 2 হাতের তালুতে 2টো করে মুখ, আর তার ভেতরে সূচল দাঁত। এমন কোনো জীব সে তার জীবনে দেখেছে কিনা। সহকর্মী কোনো উত্তর দিতে পারেনি। উত্তর আসলে নেই। ঘটনা কতটা সত্য আর কতটা অতিরঞ্জিত তা আমি জানি না। তবে পৃথিবীতে এমন অনেক ঘটনাই ঘটে যা সুস্থ মস্তিষ্কের মানুষকেও পাগল বানিয়ে ছাড়ে। পথে একটু বিরতি নিলাম আমরা। সত্যি বলতে ভুলভুলাইয়ার মাঠ এতটাও কাছে নয়। তার উপর একটা মাঠ, আরো কিছু বাড়ি, ঝোপঝাড়ের জঙ্গল পেরিয়ে তারপর ওটার দেখা মেলে। এখন আবার গায়ে ঠান্ডা বাতাসের চাবুক আশ্রে পড়ছে। টুপটাপ 2-1 ফোঁটা পানিও এসে পড়ছে কপালে। ভেজা পথে চলাও মুশকিল। এ পর্যায়ে এসে আমারই একবার মনে হলো, এখন যাওয়াটা কি ঠিক হবে? ফিরে গিয়ে আরো লোক নিয়ে যদি সকালে আসতাম তাহলে বোধহয় ভালো হতো। পরক্ষণেই মনে হলো, এত দূর এসে এমনটা ভাবার মানে হয় না। তাছাড়া কিশোর ছেলেটাকে কথা দিয়েছি আমাদের সাথেও রয়েছে সে। এখন যদি ফিরে যাই তাহলে কি অবস্থা হবে ওর। খেয়াল করলাম ছেলেটা নীরব হয়ে আছে, কোনো কথা বলছে না। দুলাল এ সময় কিছু কথা বলার চেষ্টা করলো। সজিব, ঠান্ডা লাগতেছে নাকি? আব্বার লাইগা ভয় লাগতেছে। আর একটু পরেই পৌঁছাই যামু। তোমার আব্বার কি হইব না? দুলাল কথাটা বলল বটে, কিন্তু সজীবের কাছ থেকে কোনো সাড়া পাওয়া গেল না। এদিকে আমি ভাবছি আরেক কথা। যদিও সব কথা বিশ্বাস করিনি, তারপরও সত্যি যদি সজীবের কথা মতো কিছু ঘটে থাকে তাহলে তার বাবাকে কিভাবে ফিরিয়ে আনবো আমরা? কোথায় বা খুঁজে পাবো? দুলালকে প্রশ্নটা করতেই সে বলে উঠল, ওই সব ভাবিস না, অমন কিচ্ছু হইব না। আর যদি হয়ও দেখবি মাঠের আশেপাশে খুঁজলেই পাওয়া যাইব। এমনও তো হইতে পারে মাঠের মধ্যেই পইরা আছে। বাস্তবে যদি অমন কিছু হয়, আমার ধারণা আব্দুল করিম অজ্ঞান হইয়া ওইখানেই পইরা গেছিল। ধুলার কারণে সজীব বিষয়টা সেইভাবে দেখতে পারে নাই, ভাবছে ওর বাপে উদা হইয়া গেছে। চিন্তা কইরা দেখ, তখন কিন্তু সন্ধ্যা হইয়া গেছিল। চোখের ভুল হওয়াটা অস্বাভাবিক কিন্তু না। দুলালের যুক্তি মেনে নিতে ইচ্ছে করলো, আবার অন্যদিকে মনও যুক্তি দিতে শুরু করলো। অবচেতন মন বলছে ওখানে গেলেই বিপদ। অবচেতন মনের এই এক সমস্যা, শুধু ভেতরে ভেতরে কু ডেকে যাবে, কিন্তু পরিষ্কার করে কোনো কিছুই খোলাসা করবে না। এমন মন থাকারই বা দরকার কি? কিছুক্ষণের মধ্যে আমরা ভুলভুলাইয়ার মাঠের সামনে হাজির হলাম। তখন বৃষ্টি গুড়ি গুড়ি হতে শুরু করেছে। মাঠের সামনে দাঁড়িয়ে আব্দুল করিমকে চোখে পড়ল না। দুলালের তখনও বিশ্বাস আশেপাশেই কোথাও আব্দুল করিম অজ্ঞান হয়ে পড়ে আছেন। এদিকে আমার কেমন যেন লাগতে শুরু করলো। একই কথা নিজামও জানালো। তার মনে হচ্ছে এখানে আমরা এসেছি একদমই যুক্তিহীন চিন্তা ভাবনা করে। সুস্থ মস্তিষ্কের কেউ এ সময় এখানে আসার কথা না। আমরা যেসব ভেবে এখানে এসেছি কোনোটারই যুক্তি নেই। নিজামের কথায় এখন আমার নিজেরও এমনটাই মনে হচ্ছে। সত্যি তো, অন্য কোনো সময় কি আমি এখানে এভাবে আসতাম? তাহলে এখন কেন এলাম? দুলালের কথায় ভাবনায় ছেদ পড়ল। সে আঙুল তুলে আমাদের দেখালো মাঠের মাঝখানে কে যেন পড়ে আছে। কইছিলাম না সজীবের আব্বা নিশ্চয়ই ফিট হইয়া পইরা রইছে। তাড়াতাড়ি আয়, বৃষ্টি আইতাছে, লোকটারে তুলতে হইব। এই বলে দুলাল মাঠের ভেতর ঢুকে গেল।
দুলালের ধারণা সত্যি হয়েছে দেখে আমরাও সম্ভবত আশ্বাস পেলাম। মনে এত ভয় থাকা সত্ত্বেও অনেকটা অজান্তেই পা দিয়ে ফেললাম মাঠের ভেতর। জোরে বৃষ্টি এসেছে তখন। কিছু দূর এগোতেই কে যেন পেছন থেকে চেঁচিয়ে ডাকলো আমাদের। চমকে পেছনে তাকিয়ে দেখি মাঠের কিনারায় এক লোক দাঁড়িয়ে, পরনে লুঙ্গি আর শার্ট, বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে আমাদের ডাকছে। আমরা কিছুটা কাছাকাছি যেতেই লোকটা বলে উঠল, আপনারা মাঠের মধ্যে ঢুকলেন কেন? তাড়াতাড়ি বাইরে আসেন। কথা শুনে বেশ অবাক হলাম। দুলাল বলল, ওইখানে আব্দুল করিম নামে একজনকে খুঁজতে আসছিলাম। তার ছেলে আমাদের জানাইছিল তার নাকি বিপদ। আইসা দেখি মাঠের মধ্যে পইরা আছে। ওনারে তুই আনতে যাইতেছি। ওই যে দেখেন। এই বলতে বলতেই থেমে গেল দুলাল। তাকিয়ে দেখলো মাঠের মাঝখানে যে মানুষটা পড়েছিল সেই মানুষটা নেই। ওখানে কিছুই নেই। এদিকে মাঠের বাইরে লোকটা চেঁচিয়ে বলল, কি বলতাছেন এই সব? আমি তো আব্দুল করিম। আমার পোলাটা মাঠের মধ্যে গরু ধরতে ঢুইকা চোখের সামনে উধাও হইয়া গেল। সেই থেকে আমি পোলাটারে খুঁজতেছি। বলেন কি ভাই? আপনার পোলা তো আমাকে কাছে ছিল, সেই তো আমাদের এইখানে নিয়ে আইলো। এই কথা বলতে বলতে আবারও দুলালকে থেমে যেতে হলো, কারণ চারপাশে তাকিয়ে সুজীবের কোনো চিহ্ন দেখতে পেলাম না আমরা। আমাদের সঙ্গেই তো ছিল, কোথায় গেল ছেলেটা? এদিকে আব্দুল করিম জানালেন, আমরা ভুল ভুলাইয়া মাঠের ফাঁদে পড়েছি। সুজীব আমাদের কাছে যায়নি, ওটা অন্য কিছু ছিল। আব্দুল করিমেরও কিছু হয়নি, তার নাম করে ফাঁদ পাতা হয়েছে। মাঠের মধ্যে হারিয়ে গেছে আসল সুজীব। এখন আমাদেরও ঘোর বিপদ। দ্রুত মাঠ থেকে বেরোতে বললেন তিনি। আমরাও প্রাণপণে ছুটলাম, কিন্তু আচমকাই প্রচন্ড ঝড় শুরু হলো। শক্তিশালী হাওয়া এসে ঠেলে ফেলে দিল আমাদের। আছড়ে পাছড়ে উঠে বসার চেষ্টা করলাম। ওদিকে আব্দুল করিম চেঁচাচ্ছেন সমানে, কিছু হয়তো বলছে, কিন্তু আমরা বিন্দু মাত্র বুঝতে পারছি না। উঠে বসতেও পারছি না, এতটাই ঝড়ো বাতাস। প্রায় শুয়েই থাকতে হচ্ছে মাটিতে। এর মধ্যে প্রচন্ড আওয়াজে বজ্রপাত হচ্ছে। এই পরিস্থিতিতে ফাঁকা মাঠে দাঁড়ানো বিপদ। দেখতে দেখতেই হঠাৎ কুয়াশার চাদরে ঢেকে গেল সারা মাঠ। আমি ডাকলাম দুলাল আর নিজামকে, কিন্তু সাড়া পেলাম না। এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। মনে হলো আমার পাশে দুলাল আর নিজাম কেউই নেই। ওরা কি তাহলে উঠে পড়েছে, মাঠের বাইরে বেরিয়ে গেছে? এমন সব প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। হতেও তো পারে ওরা উঠে দ্রুত মাঠের বাইরে চলে গেছে। বোকার মতো শুধু আমি পড়ে আছি। এই ভেবে আমিও বহু কষ্টে উঠে পড়লাম। চলতে শুরু করলাম সামনের দিকে। এমন সময় কুয়াশা যেন একটু কমতে শুরু করলো। তখনই দেখলাম আমার পাশে কিছু একটা ঘটছে। কথাটা এভাবে বললাম কারণ যা ঘটছে তা আমার চোখ প্রায় নিতে পারলো না বলা চলে, বর্ণনা করাও মুশকিল। আমি দেখলাম একটা গোলগাল থকথকে জেলির মতো বিশাল অর্ধস্বচ্ছ একটা জিনিস, যার আবার দুটো থল বলে হাতও রয়েছে। রংটা পুরোপুরি আন্দাজ করতে না পারলেও আমার মনে হলো ওটার শরীর খুব সম্ভবত কালচে লাল ধরনের, কুচকুচে কালো বলের মতো দুটো চোখ, মুখ বিশাল বড়। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে সেই মুখে একই সঙ্গে নিজাম আর দুলালের দেহ দুটো ঢোকানোর চেষ্টা করছে ওই থকথকে দানবটা। দুলালের কোমর থেকে পা দুটো থকথকে দানবটার মুখ থেকে বেরিয়ে আছে, আর নিজামের কোমর থেকে ওপরের অংশ বাইরে ঝুলছে।
শরীরের বাকি অংশ মুখের ভেতর ঢুকিয়ে নিয়েছে ওই বিশ্রী ভয়ানক জীবটা। মুহূর্তের মধ্যে নিজাম আর দুলালের পুরো দেহ সাবার করে ফেলল সে। আমি আর দাঁড়াতে পারলাম না, জান প্রাণ নিয়ে সোজা মাঠের কিনারায় এসে পড়লাম। সে রাতে আমার দুই বন্ধুকে হারিয়েছিলাম ওই ভুলভুলাইয়ার মাঠের ফাঁদে পড়ে। বিশ্বজিৎ থেমে গেলেন। এবার প্রশ্ন করল রাহাত, গল্প শেষ হলো নাকি? এ তো দেখি মারাত্মক ঘটনা। আচ্ছা, ওই মাঠে আসলে সমস্যাটা কি? কেন ওখানে বিপজ্জনক এই ঘটনাগুলো ঘটেছিল? ঘটেছিল নয়, বরং এখনো ঘটে। শুনেছিলাম ভুলভুলাইয়ার মাঠের অতীত বড়ই মর্মান্তিক। এই এলাকায় নাকি বহু বছর আগে কিছু উপজাতি বসবাস করত, কিন্তু একবার কিছু নিষ্ঠুর দস্যুদের দল এসে গ্রামে হামলা চালায়। ওরা এতটাই নির্মম ছিল যে গ্রামের গরিব উপজাতিদের কাছে মূল্যবান কিছু না পেয়ে ওদেরকে ধরে ওই ভুলভুলাইয়ার মাঠে পুড়িয়ে মারে। তখন ওটা কোনো মাঠ ছিল না, বড় একটা বিরান ভূমি ছিল বলা চলে। দস্যুরা মানুষগুলোকে পোড়ানোর পর গ্রামটাও জ্বালিয়ে দেয়। পরবর্তীতে গ্রাম আবার গড়ে উঠলেও ওই মাঠের কিছু ব্যাপার মানুষের সামনে উঠে আসে, দিন দিন ভয়ানক হয়ে ওঠে। ওকে নাম দেয় ভুলভুলাইয়ার মাঠ। আচ্ছা, এখন সবচেয়ে গুরুতর প্রশ্নটা করি। আপনি যে বলেছিলেন ভুলভুলাইয়া মাঠে একবার পা দিলে কেউ আর ফিরে আসতে পারে না, কিংবা এলেও তার পরিণতি হয় অস্বাভাবিক, তাহলে আপনি মাঠের ভেতর ঢুকে কিভাবে বেঁচে ফিরলেন? ওই অদ্ভুত দানবটা আপনাকে ধরতে পারেনি, তাই? বিশ্বজিৎ এবার মুচকি হাসলেন, বললেন, কে বললো আমি বেঁচে ফিরেছি? আমি তো এখনো বলিনি ওই দানবটা আমাকে ধরতে পেরেছিল কিনা। শুধু বলেছি মাঠের কিনারার কাছে এসে পড়েছিলাম। কিনারায় এসে পড়েছি তা তো বলিনি। তার মানে বলতে চাইছেন দানবটা আপনাকে ধরে ফেলেছিল? ঠিক তাই। মাঠের ভেতরে পা দিতে পারার আগেই আমি দানবটার খপ্পরে পড়েছিলাম। একটু পরই ওটার মুখ দিয়ে পেটে ঢুকে গেলাম। এরপর আমার কিছু জানা নেই। শেষকালে শুধু আক্ষেপ হয়েছিল, ভুলভুলাইয়া মাঠে না গেলে আমাদের সে রাতে মরতে হতো না। কি বলছেন এসব? মজা করছেন নিশ্চয়। আপনি মারা গেলে এখানে এসে গল্প করছেন কিভাবে? জগতে অনেক কিছুই ঘটে যা মানুষ জানে না, দেখেও নি, কিন্তু ঘটে ঠিকই। হয়তো চোখের আড়ালে, মাঝে মধ্যে সামনে আসে। ধরে নিন আপনারাও তেমন কিছুই দেখলেন। তাছাড়া আমি এসেছিলাম আপনাদের একটা বার্তা পৌঁছে দিতে। ভুল তো মানুষেরই হয়, আপনারাও ভুল করে ফেলেছেন। কিসের ভুল? আমরা কি ভুল করেছি? বিশ্বজিৎ হাত দিয়ে দোকানের ওপরের দিকটায় ইশারা করলেন। দেখতে বললেন রাহাতদের। রাহাত ও তার বন্ধুরা ওপরে তাকিয়ে দেখল পুরনো রংজলা একটা সাইনবোর্ড, সেখানে লেখা হরিপদ চা ঘর। রাহাত দোকানের ভেতরেও উকি দিল। না, দোকানদার সেই যে গেছে, এখনো নেই। বিশ্বজিৎ বললেন, পাবেন না, এটাই হরির চায়ের দোকান। হরিটা কেন যেন দোকানে থাকে না কে জানে। যাকে এটাই হচ্ছে আমার গল্পের সেই গ্রাম। আপনাদের ভুলটা হচ্ছে আপনারা এই গ্রামে ঢুকেছেন উল্টো পথে। যেদিক দিয়ে এখানে আসতে গিয়ে একটা বিশাল মাঠ পেরোতে হয়। ঠিক বলেছি না? হ্যাঁ, একটা বড় মাঠ পেরিয়ে এসেছি। বলুন তো ওই মাঠের নাম কি? ভুলভুলাইয়ার মাঠ। বিশ্বজিৎ আর কিছু বললেন না, শুধু হাসলেন। হা